মানে আগে এমন একটা অবস্থায় গেছে যে একটা একটা চিঠি কোনো একটা অথরিটির জায়গা, গভর্নমেন্ট হোক, ইভেন ধরেন একটা সিরিয়াল, একটা মেডিকেলে, আপনার সরকারি গুলো তো আছেই, আমি বলতেছি বেসরকারি হসপিটাল যেগুলোতে অনেক ভিড় থাকে, একজন ডাক্তারের অনেক লম্বা সিরিয়াল থাকে, ওইখানে পর্যন্ত যে লোকটা লেখে নাম, তারে মানুষে পয়সা খাওয়ায় যে আমার এটা একটু আগায় দেন, আমি খুলনার থেকে আসছি, আমি রাত্রে ট্রেন ধরবো, আমার এটা একটু আগায় দেন, কথার কথা, মানে যার যেটা অজুহাত সেটা দিয়ে ওই লোকটারে পর্যন্ত মানুষ ব্রাইব করে, এই পর্যায়ে করাপশন চলে গেছে আর কি। যাকে ঘুষ দেওয়া যায়, যে জাজকে বা ঘুষ দিয়ে যখন তাকে ইনফ্লুয়েন্স করা যায়, সে ইনসাফ করবে না, হি উইল জাজ ইন ফেভার অফ দ্য পারসন হু হ্যাজ গিভেন হিম সাম মানি অর গিফট, যে পয়সা বা গিফট দিছে তার পক্ষেই জাজ করবে। এবং এটা মহামারীর মতো গ্রামে পর্যন্ত ছড়ায় গেছে, গ্রামে পঞ্চায়েত যাদের বলি, বা যারা এই যে গ্রামের মসজিদেই হয়, জানেন তো আপনি, যে জুমার পরে, এই যে আজকে যেমন জুমার পরে ওই মুরব্বীরা বসবে, তখন কারো যদি গ্রামের কোনো ইস্যু থাকে, যে ও আমার আইল ঠেলছে, বা ও আমার সে গাছের এই ফল পেড়ে নিয়ে চলে গেছে, এটা ওই লোকালি এতে সালিশ করে এটা সলভ করে দেওয়া হয়। গ্রামে এখন এই ট্রেডিশনটা আছে, আমি জানি না আপনাদের গ্রামে আছে কিনা, আমাদের গ্রামগুলোতে আছে। ওইখানেও আমি শুনছি যে মুখ দেখা এখন রায় দেয়, মানে যে লোকটা পয়সা আল্লাহ, যে লোকটা ইনফ্লুয়েন্সিয়াল, যার পক্ষে রায় দিলে তার কোনো একটা লাভ হইতে পারে ভবিষ্যতে কোনোদিন, তার পক্ষে নাকি রায় দেয়। এই জন্য অনেক গরিব মানুষকে আমি বলতেছি যে দুনিয়াতে বিচার নাই, এখন আল্লাহর কাছে রাখে আর কি। ঘুষ দেওয়া এবং নেওয়া দুইটাকেই কার্স করছেন। যারা একদম ইয়াং, যারা বেশি ছোট, একটা ছোট বাচ্চা আসে এখানে, এই ছোট বাচ্চা এছাড়া যারা গ্রোন আপ, তারা ঘুষ নেন নাই হয়তো, আমি জানি এখানে 100% হয়তো ঘুষ নেন নাই, কিন্তু ঘুষ জীবনে এক পয়সা দেন না, এটা এটা আল্লাহর নামে শপথ করে বলা খুব মুশকিল, তাই না? কারণ অনেক সময় এটা আপনার, আপনি জানেন বা না জানেন আপনি দিচ্ছেন। আমি একটা এক্সাম্পল দিই, আমার নিজের লাইফের এক্সাম্পল। আমার একটা গাড়ি, আমি এই যে গাড়িটা, এই গাড়িটা জাপান থেকে আনা হয়েছে। আমাদেরই এই স্কুলের গার্ডিয়ান, গ্রামীণ ফোনে চাকরি করেন এক ভাই, উনি সাইড লাইনে গাড়ির ব্যবসা করেন, উনি আইনে দিয়েছে, উনি খুব আল্লাহওয়ালা লোক। কিন্তু আমি জানি এটার প্রত্যেকটা স্টেপে তাকে কাউকে না কাউকে পয়সা দিতে হয়েছে। এমনকি মংলা বন্দরের গেটটা যে খুলে দিছে, ফাইনালি সব কাগজপত্র শেষ হওয়ার পরে ঢাকায় ড্রাইভ করে নিয়ে আসছে না কেউ, ওই গেটটা খোলার জন্য যে গেট খুলছে তাকেও হয়তো পয়সা দিতে হয়েছে। এছাড়া কিছু নড়বে না এই দেশ। সুতরাং এটা খুব ডিফিকাল্ট যে আপনারা কেউ শপথ করে বলতে পারবেন যে জীবনে জানতে অজান্তে এক পয়সা দেন নাই ঘুষ। এইটা একদম ইম্পসিবল একটা ব্যাপার। হয়তো আপনাকে ঘুষ কথাটা কেউ বলে নাই, বা আপনি হয়তো ঘুষ কথাটা চেয়ে নেয় নাই আপনার কাছে, অন্য কিছু বলছে। যেমন উনি আমাকে কি বলছেন যে এই হচ্ছে খরচ, ঢাকার থেকে এখানে আসছে, মানে কি বলে, জাপান থেকে আমার বাসা পর্যন্ত গাড়িটা আসছে, টোটাল খরচ হচ্ছে এত। আমি ওনাকে জিজ্ঞেস করতে যাই নাই যে মংলার গেটে কি ওই লোক আপনার কাছে পয়সা নিছিল যখন গেটটা খুলে দিছে, কিন্তু আমি নিশ্চিত নিছে। একটা গেট কাউকে দিয়ে খুলে দিতে পারবেন না পয়সা ছাড়া। মানে গেট বলতে আমি বলতেছি যেখানে, যে গেট খোলার ভিতরে আপনার একটা প্রাপ্তি আছে, প্রাপ্তি মানে ধরেন আপনি সব কাগজপত্র শেষ করছেন, এখন গাড়িটা চালায় নিয়ে বাড়ি চলে যাবেন, সব শেষ, কাস্টমস দিছেন, ডিউটি দিছেন, ট্যাক্স দিছেন, এলসি টেলসি সবকিছু শেষ। ফাইনালি যে গেটটা খুলবে সেও বলবে যে আমার কিছু দেন, অথবা বকশিস দেন, বা যেটাই নাম নাম যাই বলেন, এটা আছে। আমি সেটা বলতে চাই, বাংলাদেশে আমাদের অবস্থাটা এমন হয়েছে যেটা ইম্পসিবল যে নিছেন কিনা ঘুষ, সেটা ডিপেন্ড করে আপনার কি ক্ষমতা আছে, বা আপনি কে, বা আপনার দিনই ওরিয়েন্টেশন কি। কিন্তু দিছেন কিনা, এইটা আমার মনে হয় যাই না হোক না জানা হোক, আপনি কোথাও না কোথাও দিয়ে থাকবেন, কোনো না কোনো সময় দিয়ে থাকবেন। তা নাইলে আপনার কোনো কাজ আগাবে না, সিম্পল কথা, কোনো কাজ আগাবে না। তো এইখানে বলতেছেন যে এই জন্য আমরা খুব দুরবস্থার ভিতরে আছি, এটা তো কবিরা গুনাহ, এবং আমরা খুব খারাপ একটা অবস্থায় আছি। আমরা যেন এটাতে ইউজ না হয়ে যায়, এবং আমরা যেন সবাই মনে না করি যে আমরা ঠিকই আছি, আমাদের কোনো সমস্যা নাই, এটাই যেন মনে না করি। এই জন্য এটা পড়াটা আমাদের ভিতরে খুব জরুরি। যদিও জিনিসগুলো দেখবো যে আমাদের খুব পরিচিত, আমাদের সমাজের কথা বলতেছে, তারপরেও উনি বলতেছেন ব্রাইবারি মিনস গিভিং অর রিসিভিং গিফটস ইন রিটার্ন ফর ফেভার্স। গিফট, কোন একটা গিফট দিলেন একটা ফেভারের পরিবর্তে, অথবা পয়সা দিলেন, যেটাই বলেন আপনি। করাপশন ইজ এ ব্রডার টার্ম। এইবার বলতেছেন যে চ্যাপ্টারটার নাম শুধু করাপশন দিয়েছেন, কিন্তু করাপশন হচ্ছে একটা ব্রডার টার্ম, একটা একটা বড় টার্ম যেটার ভিতরে অনেক কিছু আসে। কাভারিং নট অনলি ব্রাইবারি, এটাতে যে শুধু ব্রাইবারি তা না, শুধু ঘুষটাই করাপশন না, করাপশনের ভিতরে অনেক কিছু আসে। বাট অল ফর্মস অফ মিসকন্ডাক্ট ইন রিটার্ন ফর গিফটস, যত রকমের দুষ্কর্ম হইতে পারে, গিফটের বিনিময়, মানে টাকার বিনিময়, কোনো সার্ভিসের বিনিময়, আপনার দিল না, টাকা দিল না, গিফটও দিল না, কিন্তু আপনি বললেন আমার ভাতিজের ওইখানে একটু চাকরি তাহলে ব্যবস্থা করে দেন, এটাও ঘুষ। মানে যে খাচ্ছে জিনিসটা, একজন জাজ ধরেন, সে একটা জাজমেন্ট দিবে, একটা ফয়সালা দিবে, দিতে গিয়ে টাকা চাইতে পারে, গিফট চাইতে পারে, বা গিফট টাকা নিচ্ছে, গিফট টাকা নিবে না, বললো গিফট টাকার দরকার নাই, আমার ভাতিজাটার একটা চাকরি দিয়ে দেন আপনার ওই ওই কোম্পানিতে, যে কোম্পানির জন্য আপনি কেস করতেছেন, হয়ে গেল না, এটাও ঘুষ।
সার্ভিসেস অর এনি কাইন্ড অফ মেটেরিয়াল গেইন, যেটা দিয়ে আপনার কোনো গেইন হয়, আপনি কিছু লাভ করেন, হয়তো ডিরেক্টলি লাভ করেন আর প্রকারান্তরে লাভ করেন, যেটা আপনার আদারওয়াইজ পাইতেন না। যে জাজ যে ঘুষ খাচ্ছে সে আদারওয়াইজ এটা পাইতো না, কোনো একটা কাজ সে ধরে রাখছে, সেটা সেটার বিনিময়ে সে এমন একটা কিছু পাচ্ছে যেটা আদারওয়াইজ সে পাইতো না, সেই গেইনটার কথা বলতেছেন। সেটা আসবে এখানে কথাতে, মানে করাপশনের আন্ডারে এগুলো সব আসবে। তারপরে বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন যে আল্লাহ কার্স করছেন, আল্লাহ লানাত দিছেন, হু হু গিভ সাম অফ দেয়ার ওয়েলথ, যারা তাদের নিজেদের কোনো কিছু কিছু সম্পদ দিয়ে দেয় টু এনি অথরিটি, যাদের কর্তৃত্ব আছে তাদেরকে দেয়। ঘুষ তো আর আপনার রাস্তার ফকিরে দিবেন না, দেওয়ার দরকার নাই। যার কাছে আপনার কিছু ধরা আছে, যার আপনার কিছু দেওয়ার আছে, যার কাছে কোনো অথরিটি আছে, যে কিছু কন্ট্রোল করে, তাকেই কিন্তু মানুষ ঘুষ দেয়। রাস্তায় গিয়ে আপনার ফকিরে বলবেন না ভাই 10 টাকা ঘুষ নেন, কারণ তার কিছু দেওয়ার নাই। এই কথাটা আসতেছে আর কি। ওয়েলথ তাকে দিলেন যার এনি অথরিটি লাইক, লাইক বলে বলতেছেন যেমন জাজ। সবচেয়ে বেশি করাপশন এটা না, জাজ। আমরা কি বলি, মানে কি, মানে পবিত্র আদালত কি সব আছে না, পবিত্র আদালত কি সব, জুডিশিয়ারি হেন তেন। আমাদের জুডিশিয়ারি তো শেষ বহুত আগেই। সারা দুনিয়াতেই কিন্তু কোনো না কোনো ফর্মে জুডিশিয়ারি তো করাপশন চলে। গভর্নমেন্ট, এই যে দেখবেন যে আমেরিকান গভর্নমেন্ট, এই যে ট্রাম্প যদি জিতে আইসে এসে বলার চেষ্টা করবে, সুপ্রিম কোর্টের 9টা জাজ থাকে ওদের, এই 9টা জাজের ভিতরে 5জন যেটা বলবে ওটা হলো আলটিমেট ডিসিশন আমেরিকান ইসে পলিটিক্সে। ধরেন কোন একটা জিনিস নিয়ে ডিসপিউট লাগলো, দেখা গেল প্রেসিডেন্ট এবং তাদের ওই যে সিনেট বা হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বা কংগ্রেস যেটাকে বলে, দুইটা মিলায় কংগ্রেস বলে, প্রেসিডেন্ট এবং কংগ্রেস মুখামুখি এবং ইকুয়াল ইকুয়াল আর কি, মানে কেউ কাউরে ছাড় দিতেছে না। তখন ফাইনাল ডিসিশনটা কারা দিবে? ওই 9জন জাজের ভিতরে 5জন যেদিকে দিবে সেটাই কিন্তু ভ্যালিড, বা সেটা দিয়েই মানে ফয়সালা হবে। এই জন্য দেখবেন যারা প্রেসিডেন্ট হবে আইসাই কিন্তু আপ্রাণ চেষ্টা করে নিজের পক্ষের, ডেমোক্রেটরা চেষ্টা করে তাদের পক্ষের, রিপাবলিকানরা চেষ্টা করে তাদের পক্ষের জাজকে কিভাবে ইনস্টল করা যায়। এবং ওই সমস্ত জায়গায় আমেরিকার মতো, আমেরিকার সোসাইটিতে আপনার আমার মতো দৈনন্দিন জীবনে আপনি গিয়া আপনার গরু চুরি হয়েছে গিয়া কোর্টে গেছেন, এইসবে ঘুষ বা এই দরকার নাই। বড় বড় জিনিসে হবে এগুলো, বড় বড় জিনিস হবে যেগুলো সাধারণ মানুষের ব্রেইনেরও বাইরে আর কি। ইলেকশনে যেমন রিগিং হয়েছে কিনা বা এই সমস্ত জিনিসে ইউজুয়ালি তারা ঠিক জাজমেন্টটাই দেয় ইউজুয়ালি। কিন্তু যখন ওই রকম পর্যায়ের একটা করাপশন হয়, যে একটা প্রেসিডেন্ট হবে কি হবে না, সেখানে দেখা যায় অনেক সময় তারা মুখের দিকে তাকায় বা অন্যই হয়। আপনারা জানেন এই আহ, ছোট বুশ, আপনাদের যাদের মনে আছে, ছোট বুশ যে ওই যে সেপ্টেম্বর 11-এর সময় প্রেসিডেন্ট ছিল, ওই সময় তার প্রতিদ্বন্দ্বী কে ছিল? ডেমোক্রেট আলগর। অ্যালগর ছিল তার আগে ক্লিন্টনের আন্ডারে ভাইস প্রেসিডেন্ট। অ্যালগর কিন্তু জিতে গিয়ে সেলিব্রেশন শুরু করে দিছে, তারপরে সেই রেজাল্ট চেঞ্জ হয়ে গেছে আমেরিকাতে। এই আপনার মনে করেন যে আমাদের দেশে খালি হয় এগুলা? এগুলা ওইখানে হয়, অন্য স্কেলে হয়, তারপরে রেজাল্ট চেঞ্জ হয়ে গেছে, ওরা সেলিব্রেশন শুরু করে দিচ্ছে, তারপরে চেঞ্জ হয়েছে। এবং এইবারের তো দেখলেন যে এই যে গতবার এই যে বাইডেন যেবার জিতলো আর কি, সেইবার তো আপনার মানতে চায় নাই তাদের রেজাল্ট। এবং ট্রাম্পের তো চলতেছে, ট্রাম্পের তো কেস চলতেছে এখনো, অব্যাহতি দিছে, মানে টেম্পোরারি অব্যাহতি দিছে তাকে, কেস চলতেছে এখনো। সে জর্জিয়াতে লিটারালি বলছে যে রেজাল্টটা তার দিকে যেন ঘুরায় দেওয়া হয়। জর্জিয়াতে তাদের হোল্ড ছিল, তাদেরকে বলছে যে রেজাল্টটা যেন ঘুরায় দেওয়া হয়। তো এইসব সব দেশেই আছে। কিন্তু অন্য দেশে কি আছে, কাফেররা এগুলো করতেই পারে, তা কাফেরদের আমাদের কাফেরদের থেকে আমরা চরিত্র আশা করি না, কিন্তু মুসলিম দেশগুলোতে যে অবস্থা, সেগুলাই উনার কনসার্ন, এবং আমাদেরও কনসার্ন সেটা, যে আমাদের কি অবস্থা। তো বলতেছেন যে আল্লাহ রসুল আমাদেরকে আরো বলছেন যে উনি কার্স করছেন, উনি লানাত করছেন আল্লাহ রসুল, দ্য ওয়ান হু একসেপ্টস ব্রাইব এন্ড ডিউ টু দ্য কারাপশন ইট ক্রিয়েটস ইন এ সোসাইটি। কেন এটাকে লানাত করছেন ঘুষকে? কারণ এটার অনওয়ার্ড এফেক্ট আছে, এখান থেকে চেইন এফেক্ট আসে সমাজের উপরে। আমরা আমরা দেখবো কিভাবে আমরা, আমাদের সমাজটা তো খুব বেশি এটা, মানে আজকে এমন একটা অবস্থায় গেছে যে একটা 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 চিঠি কোনো একটা অথরিটির জায়গা, গভর্নমেন্ট হোক, ইভেন ধরেন একটা সিরিয়াল, একটা মেডিকেলে আপনার এইসব যেগুলা মানে ধরেন যে মানে সরকারিগুলো তো আছেই, আমি বলতেছি বেসরকারি হসপিটাল যেগুলা, যেগুলোতে অনেক ভিড় থাকে, একজন ডাক্তারের অনেক লম্বা সিরিয়াল থাকে, ওইখানে পর্যন্ত যে লোকটা লেখে নাম, তারে মানুষে পয়সা খাওয়ায় যে আমার এটা একটু আগায় দেন, আমি খুলনার থেকে আসছি, আমি রাত্রে ট্রেন ধরবো, আমার এটা একটু আগায় দেন। কথার কথা, মানে যার যেটা অজুহাত সেটা দিয়ে ওই লোকটারে পর্যন্ত মানুষ ব্রাইব করে, এই পর্যায়ে করাপশন চলে গেছে। আর প্রাইভেট হসপিটালের কথা বলতেছি, গভর্নমেন্ট বাদই দিলেন, গভর্নমেন্ট হসপিটালের সিট বলেন, এক ব্যাগ রক্ত বলেন, ডাক্তার কখন দেখবে বলেন, আপনি অ্যাডমিশন নিতে পারবেন কিনা, এগুলো সবই হলো পয়সার ভ্যারিয়েবল। পয়সা দিলে আসে, নাইলে নাই।
কিন্তু আমি প্রাইভেট গুলোর কথা বলতেছি। আমি জানি নিজে যে সিরিয়ালের জন্য ওই আস্তে করে কথা বলে গিয়ে দু একটা হসপিটাল আছে তারা খুব স্ট্রিক্ট, তারা দেয় না। ইবনে সিনাতে ইন জেনারেল আপনি এটা করতে পারবেন না, কিন্তু তারপরে ওইখানে মানুষকে আস্তে আস্তে কথা বলতে চেষ্টা করে। ভাই একটু কথা আছে বলে আলাদা করে নিয়ে সিরিয়াল দেখে একটা লোক, এটা তো পিয়ন মার্কে একটা লোক, তার সাথে দেখবেন যে একদম বিশাল মানে অবস্থা সম্পন্ন কেউ একজন কানে কানে কথা কয়ে তার একটু করাপ্ট করার চেষ্টা করতেছে যে আমার সিরিয়ালটা 2 নম্বরে। ওরা সাধারণত একটা দুইটা সিরিয়াল বাদ রাখে ওই যে ডাক্তারের জন্য। ডাক্তারদেরকেও একটা প্রেফারেন্স দেয়, আপনার জানেন হয়তো সব ডাক্তার কিন্তু অন্য ডাক্তারদের একটা প্রেফারেন্স দেয়। যেমন ধরেন একজন ডাক্তার রুগী দেখতেছে, তাকে তার মানে তার সে পড়ছে যে প্রফেসরের কাছে, সেই প্রফেসর এখন অনেক সিনিয়র ডাক্তার, সে বললো যে আমার বোন তো তোমার কাছে পেশেন্ট আজকে যাবে এই সময়। এখন এইরকম জিনিসকে তারা এন্টারটেন করে, এবং করার জন্য তারা কি করে আপনার একটা একটা সিরিয়াল দেখবেন, 1 নম্বর সিরিয়ালটা কখনো পাবেন না ইউজুয়ালি। আমি জানি না আপনাদের এক্সপিরিয়েন্স আছে কিনা। 1 নম্বরটা নাই, 2 থেকে সিরিয়াল শুরু হলো। আপনি যে কোনো ডাক্তারখানায় যান আপনার সিরিয়াল শুরু হবে 2 থেকে। তো এই 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 ব্যাপারটা রাখে তারা। কিন্তু ওই পিছন দিয়ে এসে দেখবেন তার সাথে আস্তে আস্তে কথা বলতেছে যে ভাই ওই সিরিয়ালটা আমার দিয়ে দেন না, আজকে তো কোনো ডাক্তার নাই বা কোনো ডাক্তারের কোনো পেশেন্ট নাই, তো আমার একটু এটা দিয়ে দেন। এইটা আর কি। তো বলতেছে যে সমাজে এটা কারাপশন ক্রিয়েটস ব্রাইব, মানে এই যে ঘুষ, ঘুষটা সমাজে করাপশন বা দুর্নীতি বা আহ, মানে দুষ্ট সংস্কৃতি সৃষ্টি করে, এটা বললেন। তারপরে বলতেছেন যে আহ, ঘুষের সবচেয়ে বড় খারাপ দিকটা বলতেছেন, মানে জাস্ট ঘুষ দিলেন এটা ইটসেলফ কেন খারাপ। এটার পেছনে একটা তো হচ্ছে যে যে পয়সা ডিজার্ভ করে না সে পয়সাটা চাইলো আপনাকে ঠেকায় পয়সা নিলেন, এগুলো সব আছে। কিন্তু এর এফেক্টটা কিন্তু অনেক সুদূর প্রসারী। প্রথম কথা হলো যে ডিজার্ভ করে সে পাইলো না এটা। যে মানুষটা গরিব, যে ডিজার্ভ করে, যে 4 ঘন্টা ধরে বসে আছে এই সিরিয়ালটা পাওয়ার জন্য, আপনি তারকে টপকায় গিয়া আপনার পয়সার বিনিময়ে সিরিয়ালটা পাইলেন। আমি খুব কমন একটা বললাম, এটাই যে সব তা না। এইটাই হচ্ছে সবখানে, যে জাজ পয়সা খায় জাজমেন্ট দিচ্ছে সেখানে আদল বা ইনসাফ পাইলো না একটা গরিব মানুষ, বিকজ তার পয়সা নাই, সে পয়সা খাওয়াইতে পারে নাই। তাই তো আপনার রেজাল্টের বেলায় ইউনিভার্সিটির ইনটেক বলেন অথবা একটা চাকরির রেজাল্ট বলেন, আপনি ঘুষ দিয়ে যে ডিজার্ভিং সে পাইলো না, যে গরিব ডিজার্ভিং সে কখনো পাইলো না, যার পয়সা আছে যে ঘুষ খাওয়াইতে পারলো সে পাইলো। অহরহ হচ্ছে, আপনি কত দেখবেন এখানে ইউনিভার্সিটির ভর্তি থেকে শুরু করে আহ, মানে নেম এনিথিং। আমি আমার নাম নাম লোমবাস্তে কম্বল খালি, আমি বরং উল্টা একটা জায়গা পাচ্ছি না যেটা বলবো যে এখানে আপনি ঘুষ ছাড়া কিছু করতে পারবেন। পসিবলি বুয়েট এবং আইবিএ ছিল এরকম জায়গা যেখানে আপনি মানে করাপশন ছাড়া ঢুকতে পারবেন, 2টা জায়গা ছিল। তারপরেও গত প্রশাসনের সময় বুয়েটের নিয়ে অনেক কথাবার্তা উঠছে। আইবি এর কথা আমি জানি না, এই 2টা জায়গা ছিল আর কি যেখানে মানে যে ডিজার্ভিং সেই পাবে, সেই ঢুকতে পারবে, এরকম ছিল। তো বলতেছেন যে উই ডো নট জাস্ট উইল নট জাজ জাস্টলি, যে যাকে ঘুষ দেওয়া যায়, যে জাজকে বা ঘুষ দিয়ে যখন তাকে ইনফ্লুয়েন্স করা যায়, সে ইনসাফ করবে না। হি উইল জাজ ইন ফেভার অফ দ্য পার্সন হু হ্যাজ গিভেন হিম সাম মানি অর গিফট, যে পয়সা বা গিফট দিছে তার তার পক্ষেই জাজ করবে। এবং এটা মহামারীর মতো গ্রামে পর্যন্ত ছড়াই গেছে। গ্রামে পঞ্চায়েত যাদের বলি, বা যারা এই যে গ্রামের মসজিদেই হয় জানেন তো আপনি, যে জুমার পরে, এই যে আজকে যেমন জুমার পরে ওই মুরব্বীরা বসবে, তখন কারো যদি গ্রামের কোনো ইস্যু থাকে যে ও আমার আইল ঠেলছে বা ও আমার ইসে গাছের এই ফল পেড়ে নিয়ে চলে গেছে, এটা ওই লোকালি এতে সালিশ করে এটা সলভ করে দেওয়া হয়। গ্রামে এখন এই ট্রেডিশনটা আছে, আমি জানি না আপনাদের গ্রামে আছে কিনা, আমাদের গ্রামগুলোতে আছে। ওইখানেও আমি শুনছি যে মুখ দেখে এখন রায় দেয়, মানে যে লোকটা পয়সা আল্লাহ, যে লোকটা ইনফ্লুয়েন্সিয়াল, যার পক্ষে রায় দিলে তার কোনো একটা লাভ হইতে পারে ভবিষ্যতে কোনোদিন, তার পক্ষে নাকি রায় দেয়। এই জন্য অনেক গরিব মানুষকে আমি বলতেছি যে দুনিয়াতে বিচার নেই এখন, আল্লাহর কাছে রাখে আর কি, এরকম। আচ্ছা, তারপরে বলতেছেন while the poor will be deprived of their legitimate rights, আবার বলতেছেন গরিব যে তার বৈধ যেটা তার প্রাপ্য ছিল সেটার থেকে তাকে ডেপ্রাইভ করা হবে, সেটা গ্রামের পঞ্চায়েত হোক, ঢাকার কোর্ট হোক, অথবা আরো যে কোনো একটা থানা বলেন। থানা, আপনি থানাতে একটা জিডি করতে পারতেন, এই যে 16 বছরে আপনি একটা জিডি করতে পারতেন না যদি আপনার পলিটিক্যাল ইনফ্লুয়েন্স না থাকতো, ওইটাও এক ধরনের করাপশন। এখনো ভেরি রেয়ার কেসে আপনি পারবেন যে আপনার আপনার আপনি ধরেন রাস্তার একটা মানুষ জাস্ট এই এই ইসের 12 নম্বরের মোড়ে আপনি একটা ভ্যানের উপরে বৈশা সবজি বেচেন, আর আপনার ভ্যানটা কেউ একজন গাড়ি দিয়ে ধাক্কা মেরে ভেঙে দিচ্ছে। আপনাকে কেউ বুদ্ধি দিল যে গিয়া একটা জিডি করেন কোন একটা থানায়, যেখানে যেখানে আপনার ভ্যান, যেখানে আপনি একজন গরিব মানুষ, রাস্তার মানুষ, ভেরি ডিফিকাল্ট। আমার মনে হয় আপনার চান্সেস আর ভেরি লেস যে আপনি ওইখানে গিয়া
একটা জিডি করতে পারবেন, আর জিডি করতে পারলেও পরবর্তী অনওয়ার্ড যেগুলা সেগুলা তো করার প্রশ্ন। আপনার ঢুকতেই পারবেন না ওইখানে, আপনার ঢুকতেই দিবেন না ওইখানে, বসতে দিবেন, আপনার বসতে বলবেন না, কথা শুনবেন না। আচ্ছা যান, এগুলা এইসব এইসব তুচ্ছ ব্যাপার নিয়ে কেন আসছেন আমাদের কাছে, আমাদের অনেক ব্যস্ততা আছে। আমি একটা জায়গার কথা বলতেছি, আমি সারা দেশের কথা বলতেছি, এবং সারা দেশ বাই এক্সটেনশন সারা দুনিয়ার কথা বলতেছি। মুসলিম ওয়ার্ল্ড কিন্তু এভাবেই চলতেছে, মোস্ট অফ দ্য কান্ট্রিজ, এক্সেপশন হয়তো আছে, মোস্ট অফ দ্য কান্ট্রিজ এইভাবেই চলতেছে। পাকিস্তান, মানে আমার মনে হয় ঢেউ গনলে পয়সা দিতে হবে পাকিস্তানে। মানে পাকিস্তান তো আমি বহুবার গেছি, আল্লাহ আমাকে অনেকবার নিছেন, হয়তো 50 বার গেছি। মানে কল্পনা করা যায় না কিরকম করাপ্টর। মানে প্রত্যেকটা ইট মনে হয় যেন পয়সা চাইতেছে। যে আমরা যে পোর্ট থেকে শহরে যাইতাম, করাচি পোর্ট থেকে শহরে যাইতাম, ওই গেটের থেকে, গ্যাংওয়ে থেকে, গেট থেকে রাস্তায় যেখানে যে পাইতেছে সে কিছু একটা চাইতেছে। জাহাজি জানলে চাইতেছে, আমার এটা একটু দাও, আমার এটা দাও। কেউ মদ চাইতেছে, কেউ সিগারেট চাইতেছে, কেউ পয়সা চাইতেছে। মানে এটা একটা সংস্কৃতি আর কি ওইখানে। আচ্ছা, গেল। দ্য ওয়ান্স হু আর, সরি, দ্য ওয়ান হু অ্যারেঞ্জেস দ্য ব্রাইব আর অলসো ইনক্লুডেড ইন দ্য সিন। অনেক সময় কিন্তু ঘুষ দেওয়াটা কিন্তু খুব কঠিন, ঘুষ খাওয়া কিন্তু সোজা। আমি ধরেন এর বসে আছি, আমি একটা পজিশন হোল্ড করি, আমারে কেউ একটা খাম নিলাম, পট করে এখানে রেখে দিলাম, খুব সোজা। কিন্তু দেওয়াটা কিন্তু খুব কঠিন কাজ, অনেক সংশয় কাজ করে দেওয়ার সময়। এই লোকটা যদি আমার অপমান করে, যদি একটা থাপ্পড় লাগে, কয় বেটা তোর এত বড় সাহস, আমার, একটা ভয় কাজ করে না? করে কিন্তু সংকোচ কাজ করে। ঘুষ মানে দেওয়ার আর্টটা অনেক বড় একটা আর্ট। এটা আমি যখন বাংলাদেশ শিপিং কর্পোরেশন চাকরি করতাম, আমি তখন ওখানে জুনিয়র অফিসার ছিলাম। তো আমাদের ব্যাগেজ ক্লিয়ারেন্স বলে একটা কথা আছে। আমরা যখন সাইন অফ করি, ধরেন 15 জন, 20 জন, 30 জন, সবাই ব্যাগেজ গুলা কাস্টম শেডে যায়, ওখানে গিয়ে চেক হয়, ক্লিয়ারেন্স হয়, আবার ট্রাকে উঠে, ওই ট্রাকটা, ওই যে গেটের কথা বললাম না, গেট, ওই ট্রাকটা ওই গেট দিয়ে বাইরে হবে। গেটে আবার একটা লোক আছে, সিকিউরিটি সকল। তো আমাদের একটা পিয়ন মার্কা ছিল বিএসসির, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের, সে এইগুলা সব হ্যান্ডেল করতো, এবং এই এই ট্রাকটা বাইর হয়ে গিয়া ওই নর্মাল জায়গায় যাওয়া পর্যন্ত সে ট্রাকের সাথে থাকতো। সে নামলো, ওই লোকের সাথে হাইসে কথা বললো, কোন দিক দিয়ে পয়সা দিল আমি দেখি নাই, লোকে বলতেছে অলরেডি পয়সা দিয়ে দিছে গেট। সবাই দেখছে, আমি দেখিনি, আমি খেয়াল করতে পারি নাই। মানে কিভাবে যে দিল, মুহূর্তের ভিতরে দিল। এইটা কিন্তু বড় একটা আর্ট, এইটা খুব বড় আর্ট, এবং দেওয়াটা খাওয়ার চেয়ে অনেক কঠিন, আমি এটা বুঝি। কারণ দেওয়াতে আপনার রিস্ক আছে, সে না করতে পারে, অন্য দেখতে পারে। এখন তো সিসিটিভি আছে, তখন সিসিটিভি ছিল না সেই জমানায়। সিসিটিভিতে ক্যামেরাতে ধরা পড়তে পারে। মানে দেওয়া হচ্ছে অনেক ডিফিকাল্ট একটা জিনিস। তারপরেও দেখবেন বলবে যে দেন দেন। আপনারা যারা কাস্টমস দিয়ে বাইরে হয়েছেন, ঢাকা এয়ারপোর্টের, আপনারা জানেন, যারা বাইরে চাকরি করছেন, বিশেষ করে ওয়েজ আর্নার যারা, তারা মানে কি ইসের শিকার হন তারা জানেন। আর স্পেশালি যদি একটু কম শিক্ষিত হন, স্পেশালি যদি একটু হন আপনি, মানে কি বলে, একটু লেবার শ্রেণীর হন, তাহলে তো কথাই নাই, আপনারা একদম মানে পয়লাই আপনার আসামি বানাই দিবে। ভাই আপনি তো ফাইসা গেছেন, আপনি কিছুই নাই আপনার কাছে। তারপরে আমার একটা, যেমন ধরেন একটা ক্যামেরা, একটা ক্যামেরা কিন্তু 1 কোটি টাকা দাম হইলেও এটা আপনি আনতে পারেন। একটা ক্যামেরা শিডিউলড আইটেম বলে একটা কথা আছে। একটা ক্যামেরা, ঘড়ি, আপনার হাতে যদি 1 কোটি টাকা দামের ঘড়ি থাকে, আপনি এটা আনতে পারেন, কেউ না করবেন আপনার। এগুলো শিডিউলড আইটেম, এটা আপনার রাইট। এটা আপনি জানেন না। আপনি কইলো, ভাই ক্যামেরাটা তো খুব সুন্দর, কত দাম ভাই এটার?" আপনি আর একটু বুকটা উঁচায় কইলেন যে এটার দাম ধরেন $2000। আপনি তো ফাইসা গেছেন, এই আপনার বললো। কারণ আপনি আপনার রাইট জানেন না, আপনি রুল জানেন না। যখনই বললো ফাইসা গেছেন, তখনই আপনি আস্তে, কি ভাই কি হয়েছে, আমার একটু মানে বলেন না কি করতে হবে। তখন সে আপনারা বললো যে আমারে $100 দেন, নাইলে তো আপনি খুব খারাপ অবস্থায় আছেন। তা আপনি এখন কি করবেন? দাঁড়ায় কি ওইখানে বাড়িতে আসছেন 5 বছর পরে, আপনার বউ ওয়েট করতেছে বাইরে মাইক্রোবাস নিয়ে, আপনি ফেনি যাবেন এইখান থেকে, আপনি কি দাঁড়ায় ওর সাথে তর্ক করবেন? আপনি $100 ধরাই দিবেন। এই চলতেছে কিন্তু। তো বলতেছে যারা অ্যারেঞ্জ করে দেয়, অ্যারেঞ্জ করে দেয় যারা এই ব্রাইবটা, তারাও একই গুনার এন্ড দ্য কার্স, তাদের উপরে একই একই অভিশাপ করবে, বর্তাবে। বিকজ অফ দেয়ার পার্টিসিপেশন ইন অপারেশন এন্ড করাপশন, তারা জুলুমের সাহায্য করলো, করাপশনের সাহায্য করলো, দুর্নীতির সাহায্য করলো। সেই জন্য মধ্যস্বত্বভোগী কিন্তু ঘুষের ব্যাপারে অবশ্যই থাকে, থাকে না? আপনি এই যে সমস্ত রেজিস্ট্রি গুলা হয়, এসি ল্যান্ডকে কোনোদিন পয়সা দিয়েছেন আপনি? কোনোদিন দেন নাই। কে দিতেছে? মোহরি দিতেছে। মোহরি কিন্তু আপনার খরচা দেখাইতেছে, রেজিস্ট্রেশনের খরচা হলো এত, ওর ভিতরে ওটা ইনক্লুডেড। এবং বললাম তো আমি যে এখানে যারা আছেন প্রাপ্তবয়স্ক, জীবনে ঘুষ দেন না এই কথা বলা খুব মুশকিল। যাই না হোক, না যাই না হোক দিয়েছেন। আমি আমার গাড়ির এক্সাম্পল দিলাম, যে আমার গাড়ি যে ওই জাপান থেকে আমার বাসা পর্যন্ত আসতে কত ঘাটে তাকে দিতে হয়েছে, এটা খরচের ভিতরে ইনক্লুডেড।
আমি জিজ্ঞেস করতে যাই নাই কোথায় কোথায় দিচ্ছেন। এটাই এখন হয়ে গেছে, মানে নেম অফ দ্য গেম হয়ে গেছে সবখানে, যে কোনো জায়গায়, যে কোনো কিছুতে। দে আর হেল্পিং আদার পিপল ইন দ্য সোসাইটি টেক অ্যাওয়ে দ্য রাইটস অফ আদার্স। তারা কি করতেছে? জালিম যারা তাদেরকে হেল্প করতেছে, মজলুম যারা তাদের রাইট নিয়ে নিতে, তাদের যে অধিকার আছে সেটা নিয়ে নিতে। তার একটা সুবিচার পাওয়ার অধিকার আছে, তার একটা টিকিট পাওয়ার অধিকার আছে ট্রেনের। রাস্তার মানুষ, আমি কেউ কাউরে চিনি না, আমার দিনী ভাই রেলওয়ের ইঞ্জিনিয়ার না, আমার একটা রাইট আছে না একটা টিকিট পাওয়ার? আমি কাউন্টারে গেলে কোনোদিন পাবো না, অল টিকিটস আর সোল্ড। যাওয়ার দিন ট্রেনে উঠে দেখতেছেন অর্ধেক খালি, কিন্তু অফিসিয়ালি অল টিকিট সোল্ড আগেই। এগুলো নিয়ে কত লেখালেখি হয়েছে, নতুন কোনো কথা না এগুলো। একটা ট্রেনের টিকিট থেকে শুরু করে একটা যে কোনো কিছু, এই যে বললাম হসপিটালের সিরিয়াল, যে কোনো কিছুতে হচ্ছে। মধ্যস্বত্বভোগী আছে, এই যে এইখানে বেশি দূরে না, এই শ্যামলীর উল্টা এখানে কিন্তু একটা ওই ইসের হাব আছে আপনার, এই হাড়গোড়ের চিকিৎসার একটা হাব আছে, ট্রমা সেন্টার সহ বাকিগুলো আছে, হসপিটালও আছে না, পঙ্গু হাসপাতাল। ওই যশোর খুলনা বা ওই নর্থ বেঙ্গল থেকে বাসগুলো নামে আপনি দেখেন, বাসগুলো থামলে একটা একটা ন্যাংরা লোক বা একটা ক্রাচ আলার লোক থাকলে কিভাবে তাদেরকে দালালরা জায়গা ধরে, কোন হসপিটাল ঢুকাবে, কার কাছে নিয়ে যাবে, এখান থেকে মাঝখান থেকে কি খাবে। তো এইরকম মধ্যস্বত্বভোগী কিন্তু আমাদের সমাজে ভর্তি। আপনার ওই যে বললাম ঘুষ দেওয়াটা ডিফিকাল্ট, এই জন্য যখন কেউ এসে বলে যে আপনি বলেন আমি ব্যবস্থা করে দিতেছি হসপিটালের একটা সিট, ঢাকা মেডিকেলের একটা সিট আপনার, বা একটা কেবিন দিচ্ছি ব্যবস্থা করে, আপনি আমারে দেন, এটা আমি দিচ্ছি ব্যবস্থা করে। আপনি চিন্তা করেন বাবা, আমি ঘুষ দিতে গেলে থাপ্পড় খাইতেও পারি, তো আমি এই দিক দিয়ে দিলাম, হয়তো কিছু নো কোয়েশ্চেন আছে, আমার একটা কেবিন হয়ে যাবে। এইভাবে কিন্তু আমরা সুবিধার জন্যই করি। এবং খুবই কষ্ট লাগে আমার যখন দেখি যে ইয়াং জেনারেশন যারা যারা এখন এখন যৌবন যাদের, যুদ্ধে যাবার যাদের শ্রেষ্ঠ সময়, তারাও কিন্তু খুব কম্প্রোমাইজিং। আমি খুবই দুঃখ পাই এটা যখন তাদেরকে আমি সারা জীবন যুদ্ধ করছি এসবের এগেনস্টে, সারা জীবন করছি। একটা গল্প বলবো আমি, যদি টাইম থাকে পরে, আমার লাইফের রিয়েল লাইফের গল্প বলবো একটা।